नमस्कार आरसीबीएस चैनल पक्ष থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2021 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য আগাম শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন রইল। বিশেষ করে আজকে লাইট চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক সমস্যাগুলো আজকে সমাধান করে দেব, ঠিক আছে? আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচ মাধ্যমে প্রবেশ করলো। কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে স্ল্যাবের মধ্যে আলোর বেগ নির্ণয় করো। এই হচ্ছে ব্যাপার। আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচ মাধ্যমে প্রবেশ করলো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, স্ল্যাবের মধ্যে আলোর বেগ নির্ণয় করতে হবে। এখন যেটা দেওয়া আছে দেখো, কাঁচের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ককে কী দ্বারা প্রকাশ করে? মিউ ইকুয়াল টু 1.5। এবার মিউ সমান আমরা জানি মিউ সমান সি বাই ভি। সেটা কি? সি সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি সমান হচ্ছে ওই মাধ্যমের আলোর বেগ, যেটা আমরা বের করব। সি সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি সমান বের করবো। মিউ এর মানটা দেওয়া আছে, তাহলে বা ভি সমান সি বাই কী হবে? মিউ। তাহলে সি এর মান কত? শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ওটা বসিয়ে দাও। তাহলে 3 × 10⁸ বাই মিউ এর মান হচ্ছে 1.5। মিউ এর মান হচ্ছে 1.5। এটা ভাগ করলে কত হবে? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচ মাধ্যমে প্রবেশ করলো, প্রতিসরাঙ্ক দেওয়া থাকলো, স্ল্যাবের মধ্যে আলোর বেগটা নির্ণয় করতে হবে। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। আমরা জানি যে মিউ সমান মানে প্রতিসরাঙ্ক সমান সি বাই ভি, মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমের স্ল্যাবের মধ্যে আলোর বেগ। তাহলে সি ভি সমান তাহলে কত হবে? সি বাই মিউ। সি এর মান হচ্ছে মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওটা ওখানে বসিয়ে দিলে মিউ এর মান হচ্ছে 1.5। তাহলে টোটাল এটা বেরোলো কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এবারে সিদ্ধ নম্বর। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। এটিকে একটি উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি
দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব বের করো। দেখো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য সমান 5 সেমি, আর হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 10 সেমি। তাহলে অতএব রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য সমান 10 সেমি বাই 5 সেমি সমান 2, রৈখিক বিবর্ধন। এবার আমরা ধরে নেব যে প্রতিবিম্বের দূরত্ব সমান ভি সেমি। তাহলে অতএব এম সমান ভি বাই ইউ, এম সমান হচ্ছে ভি বাই ইউ। ভিটা কি আর ইউটা কি? ভি কি, ইউ কি? ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি সমান হচ্ছে বস্তুর দূরত্ব, যেটা হচ্ছে 2 সেমি, ঠিক আছে। আর ভিটা হচ্ছে কি আমরা বের করব, যেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর এম এর মানটা বের করে পেয়েছি 2 সমান, তাহলে ভি বাই 2, তাহলে বা ভি সমান 4 সেমি। তাহলে অতএব প্রতিবিম্বের দূরত্ব সমান 4 সেমি, ওকে। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে দেখো, প্রতিসরাঙ্ক আমরা জানি, প্রতিসরাঙ্ক সমান মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি ইকুয়াল টু আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটা হচ্ছে গিয়ে সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সি। আর ভিটা কি না এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে কি কোনো মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা বসিয়ে দাও এখানে। তাহলে 3 × 10⁸ বাই 2 × 10⁸, এটা কেটে গেল, সমান কত হলো? 3/2 মানে 1.5। তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ যদি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কটা কত হবে? 1.5, ওকে। 4 নম্বর অঙ্ক, জল ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর
বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হলে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত? কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত? দেখো তাহলে কি বলছে, জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বের করতে হবে। কাঁচ সাপেক্ষে জলের গতিবেগ মানে বলে দিচ্ছি, দেখো তাহলে জলের প্রতিসরাঙ্কটাকে লিখে নিই। জলের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে 1/3, কাঁচের প্রতিসরাঙ্ক সমান কত হচ্ছে 4/3। ঠিক আছে, এবারে লিখবো যেটা বলেছে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান, তাহলে কি থেকে যাচ্ছে, কাঁচ থেকে জলে মানে গ্লাস মিউ ওয়াটার, জি মিউ ডাব্লু, গ্লাস মিউ মানে প্রতিসরাঙ্ক, মানে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে কি লিখবো, তাহলে মিউ ডাব্লু বাই মিউ জি। তাহলে মিউ ডাব্লু মানে কি, জলের প্রতিসরাঙ্ক মানে কত দেওয়া আছে 1/3 বাই মিউ গ্লাস, এটা কত দেওয়া আছে 4/3 সমান 1/3 গুণিত 3/4 সমান 1/4, 1/4 সমান কত হবে 0.25। তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত বের হলো 0.25। এবারে বায়ুতে আলোর বেগ, সেকেন্ড পার্ট কোশ্চেন, বায়ুতে আলোর বেগ সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে তোমাকে বের করতে বলেছে যে কাঁচ সাপেক্ষে আলোর গতিবেগ কত, কাঁচে। তাহলে কাঁচ সাপেক্ষে আলোর বেগটা যদি আমরা ভি ধরে নিই, কাঁচ সাপেক্ষে আলোর বেগ সমান আমরা ভি ধরে নিলাম। যদি ভি ধরে নিই তাহলে আমরা জানি মিউ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে বা ভিটাকে উপরে তুলে দিলে কত হবে, তাহলে সি বাই মিউ। এবারে সি এর মানটা তোমার এখানে বায়ুতে আলোর বেগ কত দেওয়া আছে, 3 × 10⁸ বাই মিউ এর মান কত দেওয়া আছে, মিউ এর মান কত বেরিয়েছে, মিউ এর মান 1/4, তাহলে এটা উল্টালে কত হবে 3 × 4 = 12 × 10⁸। তাহলে কাঁচ সাপেক্ষে এখানে বলা ছিল যে কাঁচ সাপেক্ষে আলোর বেগ কত, তাহলে কাঁচ সাপেক্ষে আলোর বেগ হয়ে যাবে 12 × 10⁸। ওকে, তাহলে আবার বলে দিচ্ছি, দেখো জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে এত দেওয়া হলো, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বেরিয়ে গেল এটা, এবং কাঁচ সাপেক্ষে আলোর বেগটা কত হবে 12 × 10⁸। নেক্সট, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2,
বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণের মান কত হবে? দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, √2। আর আপাতন কোণকে প্রকাশ করা হয় আই সমান কত দেওয়া আছে, 45 ডিগ্রি। আপাতন কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা জানি প্রতিসরণ কোণ, তো আমরা জানি না, প্রতিসরণ কোণটা আমরা বের করব। প্রতিসরণ কোণ সমান যদি আর ধরি, তাহলে স্নেলের সূত্র অনুসারে, মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যেটা জানি যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। এখানে প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, √2, এখানে বসিয়ে দাও √2। তাহলে সাইন 45 ডিগ্রি, আই এর মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি, বাই হচ্ছে সাইন আর। সাইন আরকে উপরে তুলে দাও, √2কে নিচে নামিয়ে দাও। সাইন আর সমান সাইন 45 এর মান কত, 1/√2, তার নিচে √2 সমান কত হলো না, 1/2। তাহলে বা সাইন আর ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে উভয় পক্ষে সাইন বাদ চলে গেলে আর ইকুয়াল টু কত হলো, 30 ডিগ্রি। আর এর মান হলো 30 ডিগ্রি। তাহলে অতএব চ্যুতিকোণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা, ছোট ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে আই কত দেওয়া ছিল, 45 ডিগ্রি, মানে আপাতন কোণ। আর এর মান কত বের করলাম এক্ষুনি, 30 ডিগ্রি সমান কত ডিগ্রি বেরোলো, 15 ডিগ্রি। তাহলে বায়ুমাধ্যমে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 আর বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি, মানে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু 2 দেওয়া আছে, আপাতন কোণ আই সমান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ বের করতে হবে। তাহলে আমরা আর আগে বের করব। আর বের করার জন্য আমরা স্নেলের সূত্রকে ব্যবহার করব। স্নেলের সূত্র মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে পাই মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ এর মান কত দেওয়া আছে, √2 বসিয়ে দিলাম, সাইন আই এর মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে সাইন আর কে উপরে তুলে দিয়ে √2 সাইন 45 এর মান 1/√2 বসিয়ে দিলাম, এটা সমান কত বেরোলো, আর সমান 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণের মান কত হলো, 30 ডিগ্রি। আর চ্যুতিকোণ সমান আমরা জানি কি, আই মাইনাস আর, মানে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 15 ডিগ্রি। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখবে এই টাইপেরই অঙ্ক পরীক্ষাতে আসবে। ওকে, আমরা লাইট চ্যাপ্টার থেকে আর কোনো অঙ্ক দেবো না। এবারে আমরা কেমিস্ট্রি পোর্শনে, মানে পর্যায় সারণীতে ঢুকবো। পর্যায় সারণী, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সমূহ। ওকে, এই চ্যাপ্টারে আমরা পর্যায় সারণী সম্পর্কে জানবো। এই পর্যায় সারণীটা আমি একটু একে ছোট করে দেখাচ্ছি, লক্ষ্য করো। পর্যায় সারণীর সর্বপ্রথমে উপরে এখানে হাইড্রোজেন, ঠিক একই পর্যায়ে রয়েছে হিলিয়াম। এটা হচ্ছে প্রথম পর্যায়। পর্যায় সারণীর যে সমস্ত অনুভূমিক রেখাগুলো রয়েছে, অনুভূমিক সারিতে যে মৌলগুলো সাজানো হয়েছে সেগুলোকে বলে পর্যায়, আর উলম্বভাবে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় শ্রেণী বা গ্রুপ। এটা হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে যেটা রয়েছে, প্রথম পর্যায়ে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম। ঠিক আছে, 1 নম্বর ও 2 নম্বর শ্রেণীতে, 1 নম্বর ও 2 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো আছে ভালো করে লক্ষ্য করবে। হাইড্রোজেন 1 নম্বরে আছে, হাইড্রোজেন হিলিয়াম হলো
1 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীতে যেটা রয়েছে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 2 নম্বরে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম ও রেডিয়াম। ঠিক আছে, আর এইখান থেকে এখান পর্যন্ত মানে 3 থেকে, এটা তো 1 2 গেল, 3 থেকে পুরো একদম 12 পর্যন্ত যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল রয়েছে এখানে কারা কারা আছে, যেমন ধরো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এছাড়া এর নিচে রয়েছে ইট্রিয়াম, জার্কোনিয়াম, নোবেলিয়াম, মলিবডিনাম, টেকনিসিয়াম, রুথেনিয়াম, রেহেডিয়াম, প্লাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম। ঠিক আছে, এখানে রয়েছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এর নিচে আরও একটা সারি রয়েছে, এখানে রয়েছে 13 থেকে 18 পর্যন্ত যে শ্রেণীগুলো রয়েছে 13, 14, 15, 16, 17, 18, সেটা আমি আলাদাভাবে লিখছি এটা মনে রাখার সুবিধার জন্য। 13, 14, 15, 16, 17, 18। 13তে যেগুলো রয়েছে আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তারপর রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থোলিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টাইটেনিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামটা উপরে রয়েছে, এটা হচ্ছে শূন্য শ্রেণী বলা। এটাকে নিষ্ক্রিয় গ্যাসের যে শ্রেণীটা এটাকে বলা হয় শূন্য শ্রেণী বা নোবেল গ্যাস থাকে, এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এই শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে এদের যোজ্যতা হচ্ছে শূন্য, সেই জন্য এটাকে আবার শূন্য শ্রেণীও বলা হয়, শূন্য শ্রেণী। শূন্য শ্রেণী, শূন্য শ্রেণী মৌল বলা হয়। আচ্ছা, এবারে বলে দিই এই যে গ্রুপটা রয়েছে 15 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি, বিসমাথ। এই শ্রেণীর মৌলগুলোকে, টোটাল মৌলগুলোকে বলা হচ্ছে নিকটোজেন মৌল। এগুলো দিকে শর্ট কোশ্চেন আসবে, নিকটোজেন মৌলের দুটি উদাহরণ দাও। আচ্ছা, এখানে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় চালকোজেন মৌল। তাহলে 16 নম্বর গ্রুপে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে চালকোজেন মৌল। আর 17 নম্বরে যেগুলো রয়েছে, 17 নম্বরে হচ্ছে এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেনে পড়তে পারি যে নিকটোজেন মৌলের উদাহরণ দাও, তাহলে নাইট্রোজেন, ফসফরাস দুটো বললেই হবে। চালকোজেন মৌলের উদাহরণ দাও, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। আর হ্যালোজেন মৌলের উদাহরণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। ওকে,
এই গ্রুপগুলোতে এখানে ধাতু, অধাতু এবং ধাতুকল্প সব মেশানো আছে। ওকে, 1 নম্বর শ্রেণীতে যারা রয়েছে, 1 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল বা হচ্ছে ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু এরা হচ্ছে তীব্র রিয়াক্টিভ, মানে জলের সঙ্গে বা জলীয় বাষ্পের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে যায়। এদের মধ্যে সবথেকে রিয়াক্টিভ হচ্ছে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। আর 2 নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে, 2 নম্বর শ্রেণীতে এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। এবার কথা হচ্ছে এই পর্যায় সারণীটা আমরা জানবো কেন না, এই পর্যায় সারণী থেকে আমরা শিখব কি, যে এদের পারমাণবিক ব্যাসার্ধ বা ধাতব ধর্ম, অধাতব ধর্ম কীভাবে বদলাচ্ছে বা পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে বদলায়, এগুলো কোশ্চেন আসে। তার আগে আমি বলে দিই, এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র কি না, ত্রয়ী সূত্র বলছে যে তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আমরা পরপর 3টে মৌলকে, একটা শ্রেণীতে পরপর 3টে মৌলকে নেব। সেই 3টে মৌলের মধ্যে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব অপর 2টি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় সমান হবে। অতএব দেখো লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত, লিথিয়ামের হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23 আর পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে লিথিয়াম আর পটাশিয়াম যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি, 7 যুক্ত 39/2 সমান কত হবে 23, যেটা সোডিয়ামের সঙ্গে সমান হবে। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ত্রয়ী সূত্র। তাহলে একই শ্রেণীতে অবস্থিত পরপর 3টা মৌলকে যদি আমরা সিলেক্ট করি, তার মাঝখানের মৌলের পারমাণবিক গুরুত্ব তার প্রথম এবং তৃতীয়টির পারমাণবিক গুরুত্বের গড় হলো ওই মৌলটির, মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান। এটাকে বলা হয় ত্রয়ী সূত্র। আর অষ্টক সূত্রটা কি না, অষ্টক সূত্র হচ্ছে আমরা যখন পরপর কোনো একটা মৌল থেকে পরপর যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক সাজিয়ে যাই, ঠিক অষ্টম মৌলের বেলা তার রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম আবার একই ফিরে আসবে। যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সোডিয়াম থেকে ধরেছিলাম, তাহলে 1 2 3 4 5 6 7, 8 নম্বরে এসে আবার আমরা চলে আসবো কে, সোডিয়ামের পর পটাশিয়াম। তাহলে এই সোডিয়ামের সঙ্গে পটাশিয়াম একই ধর্ম বিশিষ্ট। এটা হচ্ছে আমার ক্ষারীয় ধাতু আর এটা হচ্ছে ক্ষারীয় ধাতু, অ্যালকালি আর্থ মেটাল। এটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে কোনো একটা মৌল থেকে শুরু করে আমরা পরপর যদি যাই, ঠিক অষ্টম মৌলের বেলা তার আবার রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হবে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হবে। একে বলা হয় অষ্টক সূত্র। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণী যত ডান দিকে যাব, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে। কেন কমতে থাকবে? ডান দিকে গেলে কমবে আর এদিকে গেলে বাড়বে পর্যায় সারণী। বাম দিক থেকে এটা বাম দিক, আর এটা হচ্ছে ডান দিক, আর এটা উপর থেকে নিচে, এটা ওপর থেকে নিচে। এদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে আর এদিকে এলে নিচের দিকে এলে বাড়বে। এর কারণটা কি না, সিম্পল ব্যাপার। ধরো আমি এখান থেকে শুরু করব, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ধরো আমি পরপর লিখেছি, বাম দিক থেকে আমি ডান দিকে যাচ্ছি। ডান দিকে গেলে এর 11, এর 12 পরমাণু ক্রমাঙ্ক, এর 13, এর 14, এর 15, এর 16, এর 17, এর হচ্ছে 18। তাহলে কথা হচ্ছে আমি যখন এর পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি করছে দেখছি, তখন এর ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকছে। 11 থেকে এর 12 হচ্ছে, কিন্তু কক্ষপথটা দেখো, 11 যখন হচ্ছে, সোডিয়াম 11 তো, এর হিসেব করো, প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপর 1টা, KLM। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12, এর ক্ষেত্রে কত হবে তাহলে 2 8 2। অ্যালুমিনিয়াম 13 ক্ষেত্রে কত হবে 2 8 3, 2 8 3, 2 8 3 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে গেল। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে সিলিকন 14তে যাবে 2 8 4। এইভাবে বাড়তে ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষে মানে এম কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়তে আছে। ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে এদের প্রোটন সংখ্যাও বাড়ছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা বাড়ার জন্য
এর বহিস্থ কক্ষে যে ইলেকট্রনকে তার নিজের কেন্দ্রের দিকে তীব্রভাবে আকর্ষণ করে রাখবে। আকর্ষণ করার জন্য কি হচ্ছে, তার পারমাণবিক ব্যাসার্ধটা সংকুচিত হয়ে যায়। সেই জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। কিন্তু যখন ওপর থেকে নিচে আসবো, সোডিয়ামের পরে কি আছে, পটাশিয়াম, সোডিয়ামের পর পটাশিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা গেল কত হল না, 2, 8, 1, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে কত, 2, 8, 8, 1। তাহলে এখানে দেখা যাচ্ছে 1টা 2টো 3টে 4টে কক্ষপথ আমরা পেয়ে গেলাম। আর এখানে 4টে কক্ষপথ পেলাম। এখানে কটা কক্ষপথ ছিল, 3টে। তাহলে একটা কক্ষপথ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, তার তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। সেই জন্য বললাম যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে এবং নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। ওকে। আর ধাতব ধর্ম ডান দিকে গেলে কমবে আর বাম দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে। ওকে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? বা হাইড্রোজেনকে 1A এবং সপ্তম বিতে স্থান দেওয়ার যুক্তি দেখাও। এই কোশ্চেনটা ভালো করে করবে। হাইড্রোজেনকে 1A-তে স্থান দেওয়ার কারণ কি? হাইড্রোজেন ধাতব ধর্ম প্রদর্শন করে, এর যোজ্যতাও 1 এবং 1 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো আছে তাদের যোজ্যতাও কিন্তু 1। তারাও ধাতব ধর্ম প্রদর্শন করে, হাইড্রোজেনের ধাতব ধর্ম প্রদর্শন করে। তো হাইড্রোজেনের ধাতব ধর্মের একটা উদাহরণ কি হতে পারে? ধাতব ধর্ম প্রদর্শন করে দেখিয়ে দেব, মানে H+ আয়ন দেখা দেয়। আর ওই শ্রেণীতে যে 1 নম্বর শ্রেণীতে যারা আছে ওরাও +1, পটাশিয়াম +1, সিজিয়াম +1, এরা +1 যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে। আর সপ্তম বিতে যে কারা আছে, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা রয়েছে। এরা হচ্ছে দ্বিপরমাণুক। Cl2 গ্যাস, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, এরা দ্বিপরমাণুক। হাইড্রোজেনও গ্যাসীয় অবস্থায় দ্বিপরমাণুক। ঠিক আছে। আবার হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করে, আর সপ্তম বিতে যারা রয়েছে তারাও অধাতুর মতো আচরণ করে। তাহলে এর দুটো পয়েন্ট ও দুটো পয়েন্ট দিলেই হয়ে যাবে। ওকে। এবার আছে আয়নাইজেশন বিভব, আয়নীভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নীভবনটা কি না, বলছে যে কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটা রয়েছে সেটাকে যদি নিউক্লিয়াসের বাইরে নিয়ে যেতে হয়, নিয়ে যাওয়ার জন্য ধনাত্মক চার্জে রূপান্তরিত করতে হয় পরমাণুটিকে, তার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ম্যাগনেসিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত, 12। এর প্রথম কক্ষে কটা ইলেকট্রন হবে, এটা ধরো নিউক্লিয়াসের বাইরে ধরো 2টো, তারপরে কক্ষে কটা হবে, 8টা, 1 2 3 4 5 6 7 8, আর তারপরে কক্ষে কটা হবে, 2টো। ঠিক আছে। তাহলে এই যে বহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, এই 2টো ইলেকট্রনকে এ যদি ছেড়ে দিতে চায় এবং তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কিন্তু এই ইলেকট্রনটাকে এখান থেকে বের করতে গেলে, প্রথম আয়নাইজেশন শক্তি বা হচ্ছে কি আয়নাইজেশন পোটেনশিয়াল বলা হয় I1, আর দ্বিতীয় ইলেকট্রনটাকে বলা হয় I2, আর 3টে ইলেকট্রন থাকলে বলা হবে I3, আয়নাইজেশন পোটেনশিয়াল। এখন কথা হচ্ছে এই ইলেকট্রনটাকে আমি বাইরে বের করে নিয়ে একে আমি আয়নে পরিণত করব। পরিণত করার জন্য আমার যে শক্তির প্রয়োজন তাকেই বলা হয় আয়নীভবন বিভব। তাহলে কি হচ্ছে, কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে আলগাভাবে ইলেকট্রনটি রয়েছে সেটিকে বাইরে বের করে মৌলটিকে আয়নে পরিণত করার জন্য যে শক্তির প্রয়োজন তাকেই বলা হয় আয়নীভবন বিভব।
আয়নীভবন বিভব। তাহলে প্রথম ইলেকট্রনটাকে বের করতে গেলে আমাদের শক্তি যে পরিমাণ শক্তি লাগবে, দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করতে গেলে তার থেকে বেশি শক্তি লাগবে। সেই জন্য I1 লেস দেন I2 লেস দেন I3 হয়। এর কারণটা কি, যখন একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে বের করে দেব, তার কেন্দ্রকে 12টা প্রোটন থাকবে। প্রথমে কত ছিল? 12টা প্রোটন 12টা ইলেকট্রন ছিল। যখন একটা ইলেকট্রন বের করে দেওয়া হলো শক্তি প্রয়োগ করে, এনার্জি দিয়ে, তখন 11টা ইলেকট্রন হয়ে গেল, কিন্তু কেন্দ্রে তখন 12টা প্রোটন উপস্থিত। 12টা প্রোটন তখন 11টা ইলেকট্রনকে দৃঢ়ভাবে আটকে রাখবে। সেই জন্য দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন, সেটাকে প্রকাশ করেছে I2 দ্বারা। সেই জন্য I1 লেস দেন I2 হয়। আবার 3টে ইলেকট্রন থাকলে 3টে বের করতে গেলে আরও অনেক বেশি শক্তির প্রয়োজন। ঠিক আছে, এটা গেল আয়নাইজেশন বিভব। তাহলে যদি এখান থেকে কোশ্চেন পড়ে, দেওয়া হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো এদেরকে যদি আমরা আয়নাইজেশন পটেনশিয়াল অনুযায়ী সাজাই, প্রথমে কে আসবে? প্রথমে আসবে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামে 3টে ইলেকট্রন বের করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন। অ্যালুমিনিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সোডিয়াম, কারণ সোডিয়ামের বাইরের পক্ষে একটি মাত্র ইলেকট্রন আছে, যেটা বের করতে খুব বেশি শক্তির প্রয়োজন নয়। প্রথম ইলেকট্রনটা বের করতে কম শক্তি লাগবে। ওকে, এবারে আসছি আমরা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি বলছে? সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকার ইলেকট্রন জোড়। সমযোজী যৌগ একটা যেমন উদাহরণ দিচ্ছি, ধরো HCl, এটা সমযোজী যৌগ, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত ক্লোরিন, এটা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ বা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়টিকে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই ইলেকট্রন জোড়টাকে, এখানে ক্লোরিন আছে, ধরো কী করে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকেই বলছি, বা প্রবণতা, সেটাকেই বলছি আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী যৌগে ইলেকট্রন জোড়কে কী করে? সমানভাবে দুজনে ব্যবহার করে। তাহলে এই ইলেকট্রন জোড়কে তার নিজের কেন্দ্রের দিকে সম্পূর্ণভাবে টেনে নিয়ে যাওয়ার বা আকর্ষণ করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেই বলছি তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, এই ইলেকট্রোনেগেটিভিটি ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে সাজাতে বললে যদি বলা হয় যে ঊর্ধ্বক্রমে এদের সাজাও, তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও, তাহলে এখানে সবথেকে কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি ক্ষমতা, কার বেশি তড়িৎ ঋণাত্মকতা, কার বেশি? ফ্লোরিনের সবথেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সবথেকে। তাহলে ফ্লোরিন সবথেকে বেশি ইলেকট্রন টানার জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ওকে, এবারে আসছি জারণ বিজারণ ধর্ম। বলছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যার বেশি, সে হবে জারক পদার্থ, সে হচ্ছে শক্তিশালী জারক। আর যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, তাকে বলা হবে শক্তিশালী বিজারক। যার গ্রহণ করার প্রবণতা বেশি, তাকে বলবো হচ্ছে শক্তিশালী জারক। গ্রহণ করার বলতে, যেমন ধরো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 2, 8, 7। আর একটা মাত্র ইলেকট্রন যদি একে দেওয়া যায়, তাহলে এই অষ্টক পূর্তি লাভ করবে। সেই জন্য এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে। ধরো ফ্লোরিন, এর 2, 7, এ 9 নম্বরে আছে, তাহলে প্রথম 2, 7, এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ। তাহলে আর মাত্র একটা ইলেকট্রন দিলে শেষ কক্ষে 8টা ইলেকট্রন হবে এবং সে নিয়নের ইলেকট্রন বিন্যাস পাবে, মানে সামনে, মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে, এবং এরা কি হয়ে যাবে তখন? শক্তিশালী, মানে এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে বেশি এদের। সেই জন্য এদের জারক ধর্মটা বেশি, জারণ ধর্ম বেশি। আর বিজারক ধর্ম এদের তাহলে কি হবে? কম হবে। ঠিক আছে, দেখো বলছে যে Cl2, 1 নম্বর, Cl2 এর ইলেকট্রন আসক্তি, Cl2 এর ইলেকট্রন আসক্তি F2 অপেক্ষা বেশি কেন? ইলেকট্রন আসক্তি
F2 অপেক্ষা বেশি কেন? সিম্পল ব্যাপার, দেখো ক্লোরিন কত নম্বরে আছে, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, এর ইলেকট্রন বিন্যাস করব আমরা। ইলেকট্রন বিন্যাস করলে কত হবে না 2, 8, 7। আমরা যদি এটাকে ছবির সাহায্যে দেখাই, নিউক্লিয়াস প্রথম কক্ষে কটা হলো 2, তারপরে কক্ষে হচ্ছে 8টা, 3, 4, 5, 6, 7, 8, তারপর কক্ষে কটা হবে 7টা, 3, 6, 7। আর ফ্লোরিন কত নম্বরে আছে? 9 নম্বরে, মানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, এর প্রথম কক্ষে 2টা, তারপর কক্ষে হচ্ছে 7টা। তাহলে এটাকে যখন দেখাবো আমরা, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে হচ্ছে 7টা, 3, 4, 3, 7। ওকে, এবারে লক্ষ্য করো ক্লোরিনের 3টে কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি, কি কি? এটা হচ্ছে K, L, M, আর এখানে দেখতে পাচ্ছি K আর L, দুটো কক্ষপথ। এখন দেখো এই দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন খুব কাছাকাছি রয়েছে, যার জন্যে বাইর থেকে যখন ইলেকট্রন ওখানে পুশ করা হবে, ও কি করবে? তাকে বিকর্ষণ করবে। কেন না, ওর এই ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি করেছে, ইলেকট্রোনেগেটিভিটি যে তৈরি করেছে, এর শর্ট পজিশন হয়ে যাচ্ছে, ইলেকট্রন ঢুকতে গেলে খুব কম জায়গা, যার জন্যে এর আকারটা ছোট। ফ্লোরিনের আকারটা ছোট হওয়ার জন্য বাইরে থেকে এর ইলেকট্রন আসক্তি কম হবে। কেন না, বাইরে থেকে ইলেকট্রন নিতে গেলে ওর ফাঁকা জায়গাটা খুব কম আছে, যার ইলেকট্রনগুলো থাকার জন্য যে ইলেকট্রন মেঘটা এখানে তৈরি করেছে, ইলেকট্রিক ফিল্ডটা, ও কী করবে? বাইরের ইলেকট্রনকে বিকর্ষণ করে দেবে। ক্লোরিনের ক্ষেত্রে সুবিধাটা কি না, ক্লোরিনের ক্ষেত্রে 3টে কক্ষপথ থাকার জন্য বাইরের কক্ষপথটা অনেক বড় হওয়ার জন্য ফাঁকাভাবে ইলেকট্রনগুলো থাকে, যার জন্য বাইরে থেকে ইলেকট্রন সহজেই এখানে পুশ করা যায়। সেই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি আর ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম। ওকে, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম কে আয়োনাইজেশন শক্তির অনুসারে সাজাও। আয়োনাইজেশন শক্তি অনুসারে সাজাও। ঠিক আছে, আমি একটু আগে বলেছিলাম আয়োনাইজেশন পটেনশিয়ালটা কি। লক্ষ্য করো এখানে আয়োনাইজেশন পটেনশিয়াল, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, পটাশিয়ামের কত? 19। ঠিক আছে, লিথিয়ামের হচ্ছে 3, আর হচ্ছে তোমার যেটা রয়েছে রুবিডিয়ামের হচ্ছে 37। এখন লক্ষ্য করো, আমি উপর থেকে যখন নিচের দিকে আসবো, এর বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, এর বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, এরও বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, এরও বহিস্থ কক্ষে একটাই মাত্র ইলেকট্রন। ঠিক আছে, তো একে যখন আমরা সাজাতে যাব আয়োনাইজেশন পটেনশিয়াল অনুযায়ী, যদি আমরা এদেরকে সাজাই, তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে ধরো লিথিয়াম, তারপরে আসবে সোডিয়াম, তারপরে আসবে পটাশিয়াম, তারপরে আসবে রুবিডিয়াম। ঠিক আছে, আয়োনাইজেশন পটেনশিয়াল। লিথিয়াম ফার্স্টে বসবে, ধীরে ধীরে হ্রাস পাবে, আয়নীভবন বিভবের মান হ্রাস পাবে, আয়োনাইজেশন বিভব হ্রাসের ক্রম এটা হবে। ঠিক আছে, নেক্সট Cl ও Cl মাইনাস আয়নের ব্যাসার্ধ তুলনা করো, না এর ব্যাসার্ধ বেশি হবে, এর ব্যাসার্ধ কম হবে। কেন না, ক্লোরিন 17 নম্বর, তার পরমাণু ক্রমাঙ্ক 17, প্রথম কক্ষে 2, 8টা, 7টা, আর Cl মাইনাস যখন হয়ে যাবে, এর তখন ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2, 8, 8।
তাহলে এর বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন ঢুকেছে, বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করেছে, সেই জন্য এ মাইনাস হয়েছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস, আর গ্রহণ করলে কি ছাড়লে কি হয় প্লাস। এখন দেখো ক্লোরিনের প্রথমে শেষ কক্ষে 7টা ইলেকট্রন ছিল, 8টা ইলেকট্রন হওয়ার জন্য এর পারমাণবিক ব্যাসার্ধটা বড় হবে। কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন ও 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না। কোন কণাটির দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? এটা হবে 18 নম্বর। ইলেকট্রন 18টি ইলেকট্রন 18টি নিউট্রন। কোনো মৌলের পরমাণুতে 17টি ইলেকট্রন আছে এবং 18টি নিউট্রন আছে। 17টি 35। কোন কণাটির দ্বারা? নিউট্রন কণার দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না। হয়ে গেল। আচ্ছা, মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায় ও কোন শ্রেণীতে আছে অবস্থান নির্ণয় করতে হবে পর্যায় সারণীতে। ঠিক আছে, তাহলে মৌলটির 17 নম্বর যদি হয়ে থাকে, এর ইলেকট্রন বিন্যাস করো 2, 8, 7। এটা কে কক্ষপথ এল, কে এল এম। তাহলে এখানে কটা কক্ষ রয়েছে? 1, 2, 3টে। তাহলে 3 নম্বর পর্যায় হবে, 3 নম্বর পর্যায়। আর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 7টা। তাহলে সপ্তম শ্রেণীতে অবস্থিত। হলো। তাহলে কোনো মৌলের পরমাণুতে 17টা ইলেকট্রন আছে, 18টি নিউট্রন আছে। কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করা যায় না? নিউট্রন সংখ্যা দ্বারা মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায় না। এবারে বলছে মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে 17টা যে ইলেকট্রন রয়েছে তার ইলেকট্রন বিন্যাস করে দাও 2, 8, 7। তাহলে এখানে কটা কক্ষপথ আছে? 1, 2, 3টে। তাহলে 3টে কক্ষপথ থাকার জন্য 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আর শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে, মানে সে সপ্তম শ্রেণীতে অবস্থিত। ওকে, ঠিক আছে, এখান পর্যন্তই থাকলো। এখানে আমরা ক্লাস শেষ করলাম।